মতো গরিবের সাথে কেন যে আমার আব্বু আমার বিয়ে দিতে গেল? তোর না আছে কোনো টাকা, না পয়সা, না তো আছে বাড়ি গাড়ি। সামান্য মাত্র তুই আমাদের অফিসের একজন মেকানিক্যাল কর্মচারী। এটা আমাকে না বলে আপনি আপনার আব্বুকে গিয়ে বলেন। আমি আপনার আব্বুকে বলি নাই যে আমার সাথে আপনার বিয়ে দিতে। আপনার আব্বু আমাকে জোর করে আপনার সাথে বিয়ে দিয়েছে। আর আপনি কোন সাহসে আমার গালে চড় মারলেন? আমি গরিব বলে কি আমি মানুষ না? আমিও চাইলে আপনার গালে চড় মারতে পারতাম, কিন্তু চড় মারি নাই, কারণ আপনি আমার এখন বিয়ে করা বউ। বউদের গায়ে হাত তুলতে নেই। বাহ বাহ, এখন দেখে ছোট লোকটা আমাকে ভালো কথা শোনাচ্ছে। তুই আমার কাছ থেকে 2 হাত দূরে থাকবি, আর তোর মতো গরিব ছেলেকে আমি কখনোই স্বামী হিসেবে মানব না। আপনি আমাকে স্বামী হিসেবে মানেন আর না মানেন তাতে আমার যায় আসে না, কারণ আপনার মতো অহংকারী মেয়েকে বিয়ে করেছি, এটাই অনেক। এই বলে ঈশান চলে আসলো ছাদে। চুপচাপ দোলনায় বসে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, আমার কপালটাই খারাপ, না হলে এই রকম পরিস্থিতিতে কখনোই পড়তে হতো না। আজকে এই রকম পরিস্থিতিতে পড়েছি জাস্ট এই মেয়েটার জন্য, না হলে আমার জীবনটা আরও অনেক সুন্দর হতো। ঈশান ছাদে বসে বসে এসব কথা চিন্তা ভাবনা করতেছে। আকাশের দিকে তাকিয়ে এমন সময় তার পাশে এসে দাঁড়ালো তার ছোট বোন ঈশিতা। ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া, ভাবি তো একা রুমের ভেতরে বসে আছে, তুমি ভাবির কাছে যাও। এখানে বসে আছো কেন একা একা? আজকে রাত তো তোমাদের। আজকে রাত আমাদের, এটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু যেই মেয়ের মধ্যে এত অহংকার, ওই মেয়ের সাথে কখনোই ঘর সংসার করা যাবে না। আমি শুধু তার বাবার কথায় তাকে বিয়ে করতে রাজি হয়েছি, না হলে কখনোই রাজি হতাম না। অফিসে অত্যাচার করে সবাইকে, আর এখানে তো এখন বিয়ে করেছে আমাকে। অত্যাচারের তো শেষ থাকবে না। বেশি অত্যাচার করবে, লাথি মেরে ঘর থেকে বের করে দিব। এইসব কথা আর কখনোই বলবে না, কারণ উনি তোমার বউ। উনি তোমার সাথে খারাপ ব্যবহার করতেই পারে, আবার ভালো ব্যবহার করবে নিশ্চয়ই। বউ হয়েছে তো কি হয়েছে, তাকে কি আমি মারতে পারবো না নাকি? আমার সাথে বেয়াদবি করতে আসবে, আমিও বেয়াদবির ফল দিয়ে দিব তাকে। তুই এখনো জেগে আছিস কেন? যা রুমে গিয়ে ঘুমা, রাত অনেক হয়েছে। হ্যাঁ, যাইতেছি, আর তুমিও যাও, এখানে আর বসে থাকতে হবে না। এই বলে ঈশিতা চলে গেল তার রুমে। অন্যদিকে ঈশান দোলনায় বসে দোল খেতে খেতে কখন যে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে খেয়াল নেই। পরের দিন সকালে সূর্যের আলো তার চোখে পড়তে ঘুমটা ভেঙে গেল। ঈশান নিচে এসে তার রুমের ভিতরে প্রবেশ করতে বিছানার দিকে চোখ পড়ল তার। বর্ষা বিছানায় ঘুমিয়ে আছে। বর্ষার এই রকম ঘুম দেখে ঈশান মনে মনে বলতে লাগলো, যেই রকম অহংকারী মেয়ে, সেই রকম তার ঘুমের স্টাইল। ধুর, আমি এসব কি চিন্তা ভাবনা করতেছি। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে অফিসে যাই। এই বলে ঈশান ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার আব্বু আম্মু খাবার টেবিলে বসে খাবার খাইতেছে। ঈশানকে একা আসতে দেখে ঈশানের আম্মু বলতে লাগলো, কিরে ঈশান, বর্ষা কোথায়? তুই বর্ষাকে নিয়ে একেবারে নিচে নামতি, সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে ফেলতাম। আম্মু, বর্ষা এখনো ঘুমাচ্ছে, আমার তো অফিস আছে, তাই আর কি। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি অফিসে যাব বলে। তোকে না বললাম অফিস থেকে 4-5 দিনের ছুটি নেওয়ার জন্য? আজকে কেন অফিস যেতে হবে? আজকে অফিসে যাওয়ার কোনো দরকার নেই, বাড়িতে থাকবি আজকে তুই। তোর শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, তারা যদি জিজ্ঞেস করে তুই কোথায়, তাহলে আমরা কি উত্তর দেবো? কি উত্তর দিবে মানে? তোমরা বলবে যে আমি অফিসে গেছি, আর ওই অফিস তো তাদেরই। যদি দরকার পড়ে তাহলে আমাকে ফোন দিয়ে না হয় আবার বাড়িতে নিয়ে আসবে। তাই বলে তুই আজকে অফিসে চলে যাবি? যা তাহলে, তোকে আর বাধা দেব না, তোর যেটা ইচ্ছা সেটা কর গিয়ে। ঈশান খাওয়া দাওয়া করে চলে আসলো অফিসে। তার কেবিনে বসে আছে। এমন সময় ম্যানেজার এসে ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার ঈশান, তুমি আজকে অফিসে এসেছো কেন? আজকে তো তোমার বিয়ের দ্বিতীয় দিন। স্যার তো বলেছে যে 5 দিন বা 7 দিন পর অফিসে আসার জন্য, তুমি আজকেই চলে এসেছো। ম্যানেজার আঙ্কেল, আপনি খুব ভালো করেই জানেন বর্ষা কেমন মেয়ে, আর আমার সাথে অফিসে কেমন ব্যবহার করে। হ্যাঁ, আমি এটা জানি, কিন্তু তোমাদের তো এখন বিয়ে হয়েছে, তাহলে সে কি এখনো ঝগড়া করে তোমার সাথে? ঝগড়া মানে? গতকালকে আমাকে তো আমার বিছানায় ঘুমাতে দেয় নাই, আমি ছাদে গিয়ে দোলনায় ঘুমিয়েছিলাম। যাই হোক, এসব কথা নাই বলি। আশেপাশে মানুষজন আছে, ওরা শুনতে পাবে।
আর আমি অফিসে এসেছি এটা কাউকে বলার দরকার নেই। আপনি শুধু এন্ট্রি খাতার মধ্যে আমার নামটা এন্ট্রি করে দিয়েন, তাহলেই হবে। আচ্ছা, তোমার নাম না হয় এন্ট্রি করে দেওয়া যাবে, এটা নিয়ে চিন্তা করো না। তবে একটা কথা, গত পরশুদিন আমাদের যে প্রজেক্টের কাজ নেওয়া হয়েছিল ওই প্রজেক্টের কাজটা আমি একমাত্র তোমাকে দিতে চাচ্ছি, কারণ তোমার যে সেকশন আছে এই সেকশন আমি মনে করি যে একদম পারফেক্ট সেকশন। তোমাকে কাজ দিলে কাজটা খুব ভালোভাবে হবে, আর যদি কাজটা ম্যাডাম নেয় তাহলে কাজটা একদম খারাপ হবে, উল্টো অফিসের লস হবে। আমি চাই না এই অফিসে চাকরি করে এই অফিসের লস দেওয়ার জন্য। যদি আমাকে কাজটা দেন আর ম্যাডাম যদি আপনাকে এসে জিজ্ঞেস করে তাহলে কেমন হবে বিষয়টা বুঝতে পারতেছেন? তখন তো ম্যাডাম আমাদের সাথে ঝগড়া লাগিয়ে দিবে। এমনও হতে পারে আমাদেরকে চাকরি থেকে বেরও করে দিতে পারে। আপনি আশা করি বুঝতে পারতেছেন। হ্যাঁ, বুঝতে পারছি, তবে বের করে দিলে বের করে দিবে। আর অন্যান্য অফিস আছে, এরকম কোম্পানি, তুমি যে কোনো কোম্পানিতে চাকরি নিতে পারবে, আর আমিও নিতে পারবো, কারণ আমার দক্ষতা মানুষ দেখলে অবশ্যই আমাকে কাজে নেবে। আচ্ছা স্যার, এত করে যেহেতু বলতেছেন তাহলে প্রজেক্টের কাজটা আমাকে দিয়ে যাবেন, আর আমি এইদিকে সবার সাথে কথা বলতেছি। আমাদের তো আরও একটা প্রজেক্ট দিয়েছিলেন, ওই প্রজেক্টের কাজটা শেষ হয়েছে নাকি ওইটা নিয়ে কথাবার্তা বলতেছি তাদের সাথে। ঈশান এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ পর ম্যানেজার চলে যেতেই ঈশান সবাইকে এক জায়গায় ডাকতে লাগলো। অন্যদিকে বর্ষা ঘুম থেকে উঠে আশেপাশে তাকিয়ে দেখে ঈশান নেই। ঈশানকে দেখতে না পেয়ে বর্ষা মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, এই লোকটা আবার কোথায় চলে গেছে? অফিসে তো বিরক্ত করেই আবার এখন বিয়ে করেছে আমাকে, একা ফেলে কোথায় চলে গেছে? ফ্রেশ হয়ে নিচে যাই, হয়তো নিচে আছে। এই বলে বর্ষা চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তার শ্বশুর শাশুড়ি বসে বসে খাবার খাইতেছে। বর্ষাকে দেখে ঈশানের আম্মু বলতে লাগলো, বর্ষা, এখানে আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ। ভেবেছিলাম সবাই একসাথে খাওয়া দাওয়া করব। তোমাদের রুমে গিয়ে দেখি তুমি ঘুমাচ্ছ, তাই আর তোমাকে ডাক দেই নাই। শাশুড়ি আম্মু, ঈশান কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। সে তো সেই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে। তাকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু আমার কথা শোনে নাই। ও আচ্ছা। বর্ষা তার শাশুড়ি এবং তার শ্বশুরের সাথে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো উপরে। ফোনটা হাতে নিয়ে ফোন দিল ঈশানের নাম্বারে। এদিকে ঈশান ফোনটা সাইলেন্ট করে পকেটে রেখে সবার সাথে কথা বলতেছে। বেশ কয়েকবার ফোন দেওয়ার পর ঈশান কলটা রিসিভ করে নাই। বর্ষা এবার ফোন দিল ম্যানেজারের নাম্বারে। ম্যানেজার কলটা রিসিভ করতে বর্ষা বলতে লাগলো, ম্যানেজার ঈশান কোথায় তাকে বলেন তাড়াতাড়ি বাসায় আসার জন্য। আমি বলেছি এটা বলবেন। ম্যাডাম, ঈশান স্যার তো অফিসে আসে নাই, আর বড় স্যার তো ঈশানকে ছুটি দিয়েছিল 1 সপ্তাহের জন্য। স্যার আজকে অফিসে আসে নাই, আপনি স্যারের নাম্বারে ফোন দিয়ে দেখতে পারেন। কিন্তু তার আব্বু আম্মু যে বললো উনি অফিসে গেছেন, আপনি একবার একটু তার কেবিনে গিয়ে দেখেন তো আছে কিনা। ম্যাডাম, আমি এইমাত্র ওই দিক থেকে এসেছি, স্যার আজকে অফিসে আসে নাই। ও আচ্ছা, আর আপনি এক কাজ করেন, যে নতুন প্রজেক্টটা এসেছে ওই নতুন প্রজেক্টের কাজ শুরু করে দিন আপনি নিজের হাতে। আমি হয়তো 1 সপ্তাহ অফিসে যেতে পারবো না, এই 1 সপ্তাহ পুরো অফিসটা আপনাকে দেখতে হবে। ঠিক আছে ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিক আপনার মতোই অফিসটা দেখে রাখবো। আর রাখলাম তাহলে এখন। এই বলে ম্যানেজার কলটা কেটে দিয়ে প্রজেক্টর ফাইল নিয়ে চলে আসলো ঈশানের কাছে। ঈশানকে উদ্দেশ্য করে ম্যানেজার বলতে লাগলো, ঈশান ম্যাডাম কল দিয়েছিল, বলেছে যে তোমাকে বাড়িতে যাওয়ার জন্য। আমি বলেছিলাম যে তুমি অফিসে আসো নাই, তোমার ফোনটা একবার চেক করে দেখো, ম্যাডাম হয়তো ফোন দিয়েছে তোমাকে। হ্যাঁ, ফোন দিয়েছে। আমি কিছুক্ষণ আগে দেখেছি আমার ফোন সাইলেন্ট থাকার কারণে রিসিভ করতে পারি নাই। যাই হোক, আপনি খুব ভালো কাজ করেছেন আর ফাইলটা নিয়ে এসেছেন, বেশ ভালোই হয়েছে। আমি ভেবেছিলাম এখন আবার আপনার কেবিনে যাব ফাইলটা নিয়ে আসার জন্য। এই নাও ফাইল, আর 1 সপ্তাহের মধ্যে কাজটা যদি কমপ্লিট করতে পারো তাহলে খুব ভালো হবে। ম্যাডাম বলেছে যে 1 সপ্তাহ অফিসে আসতে পারবে না, আমাকে বলেছে পুরো অফিসটা কন্ট্রোল করে রাখার জন্য। ও আচ্ছা, আশা করি সামান্য এই ছোট কাজ খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আপনি এখন যান তাহলে, যদি কোনো সমস্যা হয় তাহলে আপনাকে অবশ্যই জানাবো। ম্যানেজার চলে গেল। অন্যদিকে বর্ষা আবারও ফোন দিল ঈশানের নাম্বারে। এদিকে টেবিলের উপরে থাকা ফোনটা বেজে উঠতেই ঈশান ফোনটা হাতে নিয়ে দেখে বর্ষা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বর্ষা বলতে লাগলো, এই
তোকে কয়টা ফোন দিয়েছি, একটা কল রিসিভ করিস নাই কেন? ম্যাডাম, কল রিসিভ করি নাই কারণ হচ্ছে আমি একটা জরুরি কাজে এসেছি, এটার জন্য কল রিসিভ করি নাই। আর আপনি আমার নাম্বারে কল দিয়েছেন কেন? কল দিয়েছি কেন মানে? তোর রুমে যে আমি একা একা বসে আছি তুই জানিস না? তাড়াতাড়ি বাড়িতে আয়, যেখানেই থাকিস না কেন। আর তোর কিসের কাজ এটা বল আগে আমাকে। কাজ অনেক আছে, এইগুলো আপনাকে বলতে পারবো না। আর এইগুলো আপনাকে বলতে বাধ্য নই, কারণ আপনি আমাকে স্বামী হিসেবে মানেন না। আমি কেন আপনাকে বউ হিসেবে মানব? সো এই কথাটা মাথায় রাখবেন। দেখ ঈশান, আমার মাথা গরম করাবি না। তুই খুব ভালো করেই জানিস আমার মাথা গরম হলে আমি কি করি। তোকে আধা ঘন্টা সময় দিলাম, এই আধা ঘন্টার মধ্যে তুই বাড়িতে আসবি আর আমাকে ঘুরতে নিয়ে যাবি বাহিরে। ঈশান সাথে সাথে কলটা কেটে দিয়ে বন্ধ করে দিল ফোনটা। ফোন বন্ধ করে তার কাজের কথা বলতে লাগলো। সবার সাথে প্রায় আধা ঘন্টা চলে গেল। বর্ষা ঈশানের নাম্বারে কল দিল কিন্তু ফোনটা বন্ধ বলতেছে। এইদিকে বর্ষা রেগে পুরো আগুন হয়ে গেছে। এমন সময় রুমের ভিতর প্রবেশ করলো ঈশানের আম্মু। বর্ষাকে রেগে থাকতে দেখে ঈশানের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার বর্ষা, কি হয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব রেগে আছো। কেউ কি তোমাকে কিছু বলেছে নাকি? না আম্মু, কেউ আমাকে কিছু বলে নাই, এমনিতেই আর কি একটু রেগে আছি। আপনার ছেলেকে কল দিলাম, আপনার ছেলে ফোন বন্ধ করে রেখেছে, তাই আর কি তার উপরে একটু রেগে আছি। কেন, তোমাদের কি ঝগড়া হয়েছে নাকি? সে তো কখনোই ফোন বন্ধ করে না। না, ঝগড়া হয় নাই। ঝগড়া হবে কেন? বিয়ে করেছি কি আর ঝগড়া করার জন্য নাকি? আপনি একটু তাকে ফোন দিয়ে বলেন বাসায় আসার জন্য। আর সে তো অফিসে যায় নাই, অন্য কোথাও আছে। আমি ম্যানেজারকে কল দিয়েছিলাম, উনি তো বললো যে ঈশান অফিসে নেই। তাহলে সে এত সকাল সকাল বের হয়ে কোথায় গেছে? আচ্ছা তুমি বসো, আমি দেখতেছি সে কোথায় আছে। এই বলে ঈশানের আম্মু চলে আসলো নিচে। এসে দেখে ঈশানের আব্বু বসে বসে টিভি দেখতেছে। ঈশানের আম্মু ঈশানের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ঈশানের আব্বু, তুমি একটু ঈশানকে ফোন দিয়ে দেখো তো সে কোথায় আছে। তাকে নাকি বর্ষা কল দিয়েছে, সে একটা কলও রিসিভ করে নাই, আর ফোন নাকি বন্ধ করে রেখেছে। সে হঠাৎ ফোন বন্ধ রাখবে কেন? সে তো কখনো এরকম করে না। আমি তো এটাই জানি, সে হাজার রেগে থাকলেও ফোন বন্ধ করে না। হয়তো তার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, তাই ফোন বন্ধ হয়ে গেছে। তুমি একটু বাইরে গিয়ে খোঁজাখুঁজি করে আসো, হয়তো তার বন্ধুদের সাথে আড্ডা দিতেছে। আচ্ছা, আমি যাচ্ছি। এই বলে ঈশানের আব্বু চলে আসলো ঈশানের বন্ধুর দোকানে। এসে দেখে ঈশান নেই। ঈশানের আব্বু ঈশানের বন্ধুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই সালমান, ঈশান এসেছে নাকি? না আঙ্কেল, ঈশান তো আজকে আসেনি। গতকালকে তার সাথে দেখা হয়েছে, এরপরে আর তো আজকে আর দেখা হয় নাই। কেন, কি হয়েছে? না, তেমন কিছু হয় না। সে সকালে অফিসে যাবে বলে বের হয়েছে, এখন তাকে ফোন দিলে তার ফোন বন্ধ বলছে। তাই আর কি ভেবেছিলাম তোমাদের এখানে আসলো নাকি আসলো না একটু দেখে যাই। এখন তুমিও বলতেছো এখানে আসে নাই, কোথায় যে গেল? এখানে আসলে আমাকে একটা ফোন দিও। আচ্ছা আঙ্কেল, আপনি যান বাসায়। এখানে ঈশান আসলে আমি আপনাকে ফোন দিয়ে জানিয়ে দেব। ঈশানের আব্বু আরো কিছু আশেপাশে ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই ঈশানের আম্মু এসে দরজা খুলে দিল। বাড়ির ভিতরে প্রবেশ করতে করতে ঈশানের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার, তুমি একা ফিরে এসেছো কেন? ঈশান কোথায়? তাকে তো দেখতেছি না তোমার সাথে। আশেপাশে তো কোথাও খুঁজে পেলাম না। ঈশানের বন্ধুর দোকানে গিয়েছিলাম, সেখানেও নেই, হয়তো অন্য কোথাও গেছে। এত চিন্তা করো না, চলে আসবে। এই বলে ঈশানের আব্বু বসে পড়ল সোফায়। অন্যদিকে ঈশান সারাদিন কাজ শেষ করে বাসায় ফিরতেছে। এমন সময় পিছন থেকে ম্যানেজার বলে উঠল, ঈশান, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তুমি কি আমার কথা অনুযায়ী চলতে পারবে? হ্যাঁ স্যার, বলেন আপনি কি কথা বলবেন। আপনার কথা অনুযায়ী চলবো না কেন? আপনি তো এই অফিসের একজন ম্যানেজার, আপনার কথা অনুযায়ী তো চলতেই হবে। আমি অফিসে চলার কথা বলতেছি না, আমি বলতেছি যে বর্ষার সাথে তো তোমার বিয়ে হয়েছে। সে তো তোমার সাথে খুব খারাপ ব্যবহার করে। আমি জানি সে তো 7 দিন অফিসে আসবে না। আমি চাচ্ছি যে এই 7 দিন তুমি অফিসে পার্মানেন্টভাবে কাজ করো, আর তোমাকে একটা হোস্টেলের ঠিকানাটা দিতেছি। ওই হোস্টেলে তুমি এই 7 দিন থাকবে। বাসায় কোনোভাবেই যোগাযোগ করবে না। আমি তোমার আব্বুর সাথে কথাবার্তা বলে ওনাকে বুঝিয়ে বলবো। আর আমি অপরিচিত একটা নাম্বার দিয়ে ম্যাডামকে হুমকি দিব। এটা না হয় আমি তোমাকে রাতের বেলা বুঝিয়ে দিব কল দিয়ে। এই নাও হোস্টেলের ঠিকানা, আর আমার নাম নিয়ে বললেই ওনারা রুম দেখিয়ে দিবে। ওইখানে সকল কিছুর ব্যবস্থা করা আছে। আমি তোমার ভালো চাইতেছি ঈশান। ঠিক আছে স্যার, আপনি যেহেতু বলতেছেন আমার ভালো চান, তাহলে আমি আপনার কথা অবশ্যই শুনবো। এখন তাহলে আমি গেলাম, খুব ক্লান্ত লাগতেছে।
আজকে তো নতুন কাজ নিয়েছি, অনেকটা পরিমাণের কাজ করে ফেলেছি, তাই আর কি শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা যাও তাহলে তুমি, কালকে দেখা হচ্ছে অফিসে। ঈশান চলে আসলো ওই ঠিকানায়। অন্যদিকে ম্যানেজার ফোন দিল ঈশানের আব্বুকে। কলটা রিসিভ করতেই ম্যানেজার বলতে লাগলো, আসসালামু আলাইকুম, আপনি কি ঈশানের আব্বু? হ্যাঁ, আমি ঈশানের আব্বু। কিন্তু আপনি কে আর হঠাৎ ঈশানের কথা বলছেন কেন? আপনি একটু কদমতলী রোডে আসতে পারবেন? আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। আপনি যদি এখন আসতে পারেন তাহলে আসেন, ঈশানের ব্যাপারে কথা বলবো। আচ্ছা, আমি আসতেছি। এ বলে ঈশানের আব্বু কলটা কেটে দিয়ে ওইখান থেকে সোজা চলে আসলো কদমতলী রোডে। ম্যানেজার ঈশানের আব্বুকে অনেক আগে থেকেই চিনতো। ম্যানেজার ঈশানের আব্বুর কাছে এসে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, আপনি আমার সাথে ওই দোকানে আসেন, একসাথে চা খাইতে খাইতে কথা বলি। অনেক দিন পর আপনার সাথে দেখা হয়েছে, কিছুক্ষণ আড্ডাও দেওয়া যাবে আর গুরুত্বপূর্ণ কথাও বলা যাবে। কিন্তু আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না, আর আগে কখনো দেখিও নাই। আর ঈশান কোথায়, সত্যি করে বলেন তো? আগে আপনি আসেন, চা খেতে খেতে কথা বলবো, আর ঈশান কোথায় আছে সেটাও বলবো। দুজন চলে আসলো চায়ের দোকানে। বসে বসে দুজন চা খাইতেছে। এমন সময় ম্যানেজার ঈশানের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার ছেলেকে আমি একটা হোস্টেলে পাঠিয়েছি। আপনি তো জানেন আপনার ছেলে তার অফিসের বসের মেয়েকে বিয়ে করেছে। মানে উনি তো গত 3 মাস হয়েছে বস হয়েছে, সো তাকে বিয়ে করেছে। হ্যাঁ, বিয়ে করেছে, তাতে কি হয়েছে? তাতে কোনো সমস্যা হয় নাই। আসলে বর্ষা আমাদের সবার সাথে অফিসে অনেক খারাপ ব্যবহার করে, বিশেষ করে ঈশানের সাথে খুব খারাপ ব্যবহার করে। ঈশান খুব ভালো ছেলে, তাই বর্ষার আব্বু মানে আমাদের বস ঈশানের সাথে জোর করেই বিয়ে দিয়ে দিয়েছে বর্ষাকে। আমি ঈশানকে 1 সপ্তাহ বাড়িতে যেতে দিব না, আর বর্ষাকে একটু ব্ল্যাকমেল করব। যদি ঈশানের জন্য তার মায়া হয় তাহলে সে অবশ্যই আমাদের জালে ধরা পড়বে। যদি ধরা পড়ে তাহলে বুঝবো যে ঈশানের প্রতি তার ভালোবাসা আছে, আর যদি না থাকে তাহলে সে আমাদের জালে ধরা পড়বে না। আশা করি আপনি বাকিটা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি আপনাকে। হ্যাঁ, বুঝতে পারছি। এটা তো আপনি ফোনেও বলতে পারতেন, কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে? আমাকে কি আগে কখনো দেখেছেন? হ্যাঁ, 3 বছর আগে আমাদের কোম্পানিতে একটা অনুষ্ঠান হয়েছিল, ওই অনুষ্ঠানে আপনি এসেছিলেন। ওই সময় থেকেই আপনাকে চিনি, আর আপনার ফোন নাম্বার আমি ঈশানের কাছ থেকে নিয়ে এসেছিলাম যাতে আপনাকে এখানে নিয়ে আসতে পারি ফোন দিয়ে। এখন চলেন আপনাকে পৌঁছে দিয়ে আসি। পৌঁছে দিয়ে আসতে হবে না, আপনি আপনার কাজ চালিয়ে যান। আমি ঈশানের আম্মুকে সবকিছু বুঝিয়ে বলবো। ঈশানের আম্মু তাহলে সবকিছু বুঝবে। ঠিক আছে, আমি তাহলে গেলাম। আর সাবধানে বাসায় যাবেন। বাসায় গিয়ে আমাকে একটা কল দিয়ে জানিয়ে দিবেন যাতে আমি নিশ্চিন্ত হতে পারি আপনি বাসায় গিয়েছেন। আচ্ছা, আপনিও যান তাহলে। ম্যানেজার চলে গেল বাসায়। এইদিকে ঈশানের আব্বুও বাসায় চলে আসলো। ঈশানের আম্মুকে আড়ালে নিয়ে সবকিছু খুলে বলতে ঈশানের আম্মুও বুঝে গেল সবকিছু। বেশ কিছুদিন পর বর্ষা নিচে এসে ঈশানের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, ঈশানের কোনো খোঁজ খবর পেয়েছেন? তাকে আমি আজকে সারাদিনে অনেকবার কল দিয়েছি, তার কল বন্ধ বলতেছে। আব্বু তো বাহিরে গেছিল ঈশানকে খোঁজার জন্য, বাহিরে কি পান নাই তাকে? না, বাইরে কোথাও পাই নাই। আমারও খুব চিন্তা হচ্ছে, হঠাৎ করে সকালবেলা সে কোথায় গিয়েছে, আবার ফোন বন্ধ করে রেখেছে। এখন কি যে করি? আজকে রাতটা দেখি সে কোথাও হয়তো আটকে গেছে। তুমি চিন্তা করো না, খাওয়া দাওয়া করে গিয়ে রুমে শুয়ে থাকো। রাতে বাসায় ফিরলে তো অবশ্যই রুমে যাবে। আচ্ছা আম্মু, চলেন খাওয়া দাওয়া করে নেই, রাত তো অনেক হয়েছে। বর্ষা এবং ঈশানের আব্বু আম্মু খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া শেষ করে বর্ষা চলে গেল উপরে। এদিকে ঈশানের আব্বু আম্মু বসে বসে টিভি দেখতেছে। বেশ কিছুক্ষণ টিভি দেখার পর দুজন রুমে এসে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে ঈশান হোস্টেলে এসে তার রুমে ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে আছে। ঘড়িতে বাজে 11:45। ঈশান মনে মনে বলতে লাগলো, বর্ষা কি সত্যি আমাকে ভালোবাসে? আমার জন্য কি তার প্রতি একটু মায়া জন্মাবে? নিশ্চয়ই জন্মাবে না, কারণ গরিবের প্রতি আবার মায়া জন্মায় না কি কারো? ঘুমাই আমি, কালকের ব্যাপার কালকে দেখা যাবে। আরও তো 7 দিন আছে, এই 7 দিনে অনেক কিছু করা যাবে। যদি মায়া থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে যে কোনোভাবে। ঈশান এইসব চিন্তাভাবনা করতে করতে ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে বর্ষা রুমের ভিতর শুয়ে আছে, একবার ও পাশ একবার এই পাশ করতেছে, কিন্তু তার মন কেমন যেন ছটফট করতেছে। কোনো কিছুই ভালো লাগতেছে না। বর্ষা মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, আজকে আমার এমন লাগতেছে কেন? আগে তো কখনো এরকম লাগে নাই।
আমি তো সব সময় এরকম থাকি, একা একা। কিন্তু আজকে আমার চোখে ঘুম নেই কেন? অজানা একটা ভয় কেমন যেন আমার মনের মধ্যে কাজ করতেছে। কিন্তু হঠাৎ করে কেন এমন হচ্ছে আমার কিছুই তো বুঝতে পারতেছি না। বর্ষা এইসব কথাবার্তা বলতেছে বেশ কিছুক্ষণ। এইসব মনে মনে কথাবার্তা বলতে বলতে কখন যে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে খেয়াল নেই। রাত প্রায় 3টা। হঠাৎ করে একটা বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফ দিয়ে উঠে আশেপাশে তাকিয়ে দেখে ঈশান নেই। এটা দেখে বর্ষা মনে মনে বলতে লাগলো, তার মানে কি এই স্বপ্নটাই সত্যি হতে চলেছে? কিন্তু আমার হঠাৎ করে ঈশানের জন্য এত মায়া হচ্ছে কেন? তার জন্য তো আমার মায়া হয় নাই আগে কখনো। বিয়ে হয়েছে তো কি হয়েছে, তাকে তো আমি অনেক অপমান করতাম, আর এখনো অপমান করি। থুর, আমি এসব কি চিন্তা ভাবনা করতেছি? এইসব চিন্তা ভাবনা বাদ দিতে হবে। এইসব চিন্তা ভাবনা দিয়ে আমার চলবে না। বর্ষা এইসব কথাবার্তা বলে ফোনটা হাতে নিয়ে দেখে রাত 3:45 বাজে। ফেসবুকে প্রবেশ করে নিউজ ফিডে ঘোরাঘুরি করতেছে, কিন্তু তার কোনো কিছুতেই ভালো লাগতেছে না। আবার কেন আমার এরকম লাগতেছে? কিছুক্ষণ আগে তো অল্প একটু ভালো লেগেছিল মনটা, এখন কেন যেন আরো বেশি ছটফট করতেছে। বর্ষা এইসব মনে মনে বলতেছে। চোখ দুইটা বন্ধ করে বেশ কিছুক্ষণ এইসব বলার পর বর্ষা বিছানা থেকে উঠে চলে আসলো নিচে। রান্নাঘরে এসে পানি খেয়ে যেই উপরে চলে যেতে যাবে এমন সময় দেখতে পেল তার শাশুড়ি মায়ের রুমে লাইট জ্বলতেছে। বর্ষা চলে আসলো তার শাশুড়ি মায়ের রুমের কাছে। দরজাটা খুলে ভিতরে যেতে যাবে এমন সময় দেখতে পেল তারা দুজন তাহাজ্জুদের নামাজ পড়তেছে। তাদেরকে নামাজ পড়তে দেখে বর্ষা আর ভিতরে না গিয়ে চলে আসলো তাদের রুমে। বেশ কিছুক্ষণ বসে রইল। ফজরের আজান দিতে বর্ষা অজু করে এসে ফজরের নামাজ আদায় করে মোনাজাতে হাত তুলে বর্ষা বলতে লাগলো, হে আল্লাহ, আমার হঠাৎ করে কি এমন হয়েছে যে আমার মন এরকম আনচান আনচান করতেছে? আমি ঘুমাতে পারতেছি না, আমার অনেক খারাপ লাগতেছে। আমার এই রকম খারাপ আগে কখনো লাগে নাই, কিন্তু হঠাৎ করে লাগতেছে কেন আমি কিছুই বুঝতে পারছি না। আমার মনকে শান্ত করে দেন। আমার মন যেটার জন্য আনচান আনচান করতেছে সেটা আমার কাছে এনে দিন। এই বলে বর্ষা মোনাজাত শেষ করে বিছানায় শুয়ে পড়ল। কখন যে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে খেয়াল নেই। সকাল 9টা। বর্ষার ঘুম ভাঙতে চলে আসলো নিচে। এসে দেখে তার শাশুড়ি মা বসে বসে টিভি দেখতেছে। বর্ষা তার শাশুড়ি মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শাশুড়ি আম্মু, ঈশান এখনো বাসায় আসে নাই। সে কি রাতের বেলা আপনাদেরকে ফোন দিয়েছে? আমাদের তো ফোন দেয় নাই। কেন, তোমাকে ফোন দেয় নাই নাকি? আমরা তো ভেবেছিলাম তোমাকে কল দিয়েছে, হয়তো বাসায় ফিরবে, কিন্তু সকাল হতে দেখি সে বাসায় ফেরে নাই। আর তোমার রুমের দরজা লাগানো ছিল, তাই আমি ভাবছিলাম হয়তো ঈশান চলে এসেছে, তাই ডাক দেই নাই। ঈশান এখনো বাসায় ফেরে নাই, আর রাতের বেলা তো আমাকে কলও দেয় নাই। আমি অনেক অপেক্ষা করেছিলাম তার কলের, কিন্তু সে একবারও কল দেয় নাই। হঠাৎ করে কোথায় চলে গেছে? সে কি কারোর বাসায় বেড়াতে গেছে? আমার তো কেমন জানি চিন্তা হচ্ছে। কারো বাসায় যদি গিয়ে থাকে তাহলে তো অবশ্যই ফোন দিয়ে জানাবে। তোমার শ্বশুর আব্বা বাহিরে গেছে, দেখি ওনাকে ফোন দিয়ে যদি ঈশানের কোনো খবর পাই তাহলে জানাবে আমাকে। হ্যাঁ, একটু শ্বশুর আব্বুকে কল দিয়ে জিজ্ঞেস করেন তো ঈশানের কোনো খবর পেয়েছে কিনা। খবর না পেলে তো পুলিশের কাছে গিয়ে ডায়েরি করতে হবে। আরে ডায়েরি করতে হবে কেন? সে কি হারিয়ে গেছে নাকি? যে সে হারিয়ে গেছে সে ছোট মানুষ যে থানায় গিয়ে ডায়েরি করতে হবে? আম্মু, আপনি বুঝতে পারতেছেন না, সে কালকে সকাল থেকে বের হয়েছে, এখনো বাসায় ফেরে নাই। আর আমি একটা বাজে স্বপ্ন দেখেছি। এই বাজে স্বপ্নটা যদি সত্যি হয় তাহলে তো আম্মু আমার জন্য খুব খারাপ হবে। আরে তেমন কিছুই হবে না, চলো খাওয়া দাওয়া করে নেই। খাওয়া দাওয়া করলে তোমার মাথা ঠান্ডা হবে। আর আমি তো বলছি, দেখতেছি ঈশান কোথায় আছে, তাকে তো অবশ্যই খুঁজে বের করব, তুমি এত চিন্তা করো না। বর্ষার ঈশানের আম্মু খাওয়া দাওয়া করে সোফায় বসে রইল। অন্যদিকে ঈশান সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে হালকা পাতলা নাস্তা করে অফিসে চলে গেল। অফিসে বসে কাজ করতেছে এমন সময় ম্যানেজার আসলো ঈশানের কাছে। ঈশানকে উদ্দেশ্য করে ম্যানেজার বলতে লাগলো, ঈশান, আমি যেটা চিন্তা ভাবনা করেছি সেটাই হয়েছে। আসলে বর্ষা তেমন কোনো রেসপন্স করে নেই, তারপরেও আরও কয়েকটা দিন দেখিয়ে আজকে তো মাত্র একদিন হয়েছে। যদি কয়েকদিনে রেসপন্স করে তাহলে অবশ্যই তার মনে ভালোবাসা জন্মাইছে তোমার জন্য মনে করব। হ্যাঁ, আরও কয়েকটা দিন দেখেন। আর আপনি তো বলেছেন রাতের বেলা কল দিবেন। আমার ফোন তো বন্ধ ছিল। আপনার সাথে তো বাকি কথা বলা হয় নাই। এখন বলেন কি বলবেন। আমি আজকে বা কালকে রাতে বর্ষাকে কল দিয়ে বলবো যে তোমাকে কিডন্যাপ করা হয়েছে। 1 কোটি টাকা দিতে হবে। যদি 1 কোটি টাকা দিতে পারে তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। এমন একটা প্ল্যান করতে হবে। ঠিক আছে,
আপনি যেহেতু এরকম একটা প্ল্যান করেই রেখেছেন তাহলে এটাই করেন। আমি আর আপনাকে তেমন কিছু বলবো না, তবে যা করবেন সাবধানে করবেন। পুলিশের কাছে যাতে না যায়। পুলিশের কাছে গেলে আমার আর আপনার মান সম্মানটা চলে যাবে। আমি চাই না আপনার মান সম্মানটা চলে যাক। আমার মান সম্মান চলে গেলে চলে যাক, তারপরেও তোমার জীবনটা তো রক্ষা করতে পারবো, কারণ তুমি খুবই ভালো একটা ছেলে। তোমার জন্য বর্ষা একদম পারফেক্ট না। সে যদি ভালো হতো তাহলে মনে করতাম সে পারফেক্ট, কিন্তু সে সবার সাথে খারাপ ব্যবহার করে। তারই খারাপ ব্যবহার করার জন্য কেউ তাকে দেখতে পারে না, এমনকি তাদের অফিসের কাজগুলো ঠিক মতো করে না, সারাদিন শুধু ঘুরে বেড়ায়। তুমি খেয়াল করে দেখো আমার কথাটা একদম ঠিক নাকি ভুল। স্যার, আমি এটা অনেক আগে থেকে খেয়াল করেছি। ম্যাডাম আসার পর থেকে সবাই কাজে মনোযোগ হারিয়ে ফেলেছে, কিন্তু আমার গ্রুপ যেটা আছে ওইখানে একমাত্র আমি বললে ওরা কাজ বন্ধ করে দিবে। আর যদি আমি বলি কাজ চালিয়ে যাওয়ার জন্য, তারা কাজ চালিয়ে যাবে। এটা আপনি খুব ভালো করেই জানেন। এখন অন্য মানুষ কি বলল কি করলো এটা আমার দেখার বিষয় না। যাই হোক, আমি কাজ করতে থাকি। আর ম্যাডাম যদি আসে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি লুকিয়ে থাকবো। এটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি অবশ্যই তোমাকে আড়াল করে রাখবো, যেহেতু কথা দিয়েছি 7 দিনের 7 দিন তুমি খুব আড়ালে থাকবে। ম্যানেজার এইসব কথাবার্তা বলতেছে ঈশানের সাথে। বেশ কিছুক্ষণ ঈশানের সাথে এইসব কথাবার্তা বলার পর ম্যানেজার চলে গেল অন্যদিকে। ঈশান কাজ করতেছে। বর্ষা খাওয়া দাওয়া শেষ করে তার রুমের ভিতর বসে আছে। কেমন যেন অন্যরকম ফিল হচ্ছে, কোনো কিছুই ভালো লাগতেছে না তার। দেখতে দেখতে আজকের দিনটাও চলে গেল। এদিকে বর্ষা কেমন যেন অন্যরকম হয়ে গেছে। আজকে সারাদিনের ভিতরে একবারও নিচে যায় নাই। রাতে ঈশানের আম্মু খাবার নিয়ে এসে বর্ষাকে খাবার খাইয়ে দিয়ে চলে গেল। রাত প্রায় 2টা। এমন সময় বর্ষার ফোনটা বেজে উঠল। বর্ষা চোখ বন্ধ করেছিল। হঠাৎ করে ফোনটা আসাতে তাড়াহুড়ো করে ফোনটা হাতে নিতে দেখে অপরিচিত একটা নাম্বার। কল রিসিভ করতেই ওপাশ থেকে ম্যানেজার বলতে লাগলো, আসসালামু আলাইকুম মিস বর্ষা। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আর এত রাতে কল দিয়েছেন কেন আমাকে? এত রাতে কল দেয় মানুষ কিসের জন্য আশা করি আপনি খুব ভালো করেই জানেন। আপনার হাজব্যান্ডকে যদি বাঁচাতে চান তাহলে আমাদেরকে 1 কোটি টাকা দিতে হবে। যদি আপনি 1 কোটি টাকা আমাদেরকে দিতে পারেন তাহলে আমরা আপনার হাজব্যান্ডকে ছেড়ে দিব। আর যদি কোনো রকম পুলিশের সহায়তা আনেন তাহলে আপনার হাজব্যান্ডকে সাথে সাথে আমরা মেরে ফেলব। মানে কি বলছেন? আর ঈশানের কোনো ক্ষতি করবেন না প্লিজ। সে আমার হাজবেন্ড। সে হচ্ছে আমার অফিসের একজন সাধারণ কর্মচারী। আপনি যাই বলেন না কেন আমি সব কিছুই জানি। ঈশান আপনাকে বিয়ে করেছে। বিয়ে যেভাবেই হোক না কেন, বিয়ে তো বিয়ে। এখন আপনি বিয়েটা মানেন আর না মানেন না, এখন সে আপনার হাজব্যান্ড। যদি তাকে বাঁচাতে চান তাহলে 1 কোটি টাকা রেডি করেন। আর ঈশানের আব্বু আম্মুকে জানানোর একদম চেষ্টা করবেন না। সম্পূর্ণ টাকাটা আপনি দিবেন। এখন রাত বাজে 2:10। আমি কালকে রাতে আপনাকে ফোন দিয়ে জানিয়ে দিব টাকাটা কোথায় রেখে আসতে হবে। আর যদি আপনি টাকাটা না দিতে পারেন তাহলে জাস্ট আমাদেরকে জানিয়ে দিবেন। পিস্তল তো রেডি করাই আছে, 2টা গুলি করে দিব। আর লাশ তার বাড়ির দরজার সামনে পেয়ে যাবেন। ফোন রাখলাম তাহলে এখন। এই বলে ম্যানেজার কলটা কেটে দিল। এইদিকে বর্ষা কি করবে বুঝে উঠতে পারছে না। বর্ষা তো জানে এটা অপরিচিত লোক, কারণ অপরিচিত নাম্বার থেকে কল দিয়েছে, কিন্তু এটা তো সব ম্যানেজারের কারসাজি। ম্যানেজার ফোনটা কাটার পর ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে বর্ষা তার রুমের ভিতর পায়চারি করতেছে। এমন সময় রুমের ভিতর প্রবেশ করলো তার শাশুড়ি আম্মু। বর্ষাকে পায়চারি করতে দেখে ঈশানের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার বর্ষা, তুমি এইভাবে পায়চারি করতেছো কেন? কি হয়েছে? কোনো সমস্যা নাকি? না আম্মু, কোনো সমস্যা না। আসলে ঘুম আসতেছে না তো একা একা, তাই আর কি এইভাবে পায়চারি করতেছি। আর ঈশানও বাড়িতে নেই, তাই আর কি আরো টেনশন হচ্ছে। আপনি গিয়ে ঘুমিয়ে পড়েন। টেনশন করো না, সে চলে আসবে, তুমি গিয়ে ঘুমাও। এই বলে ঈশানের আম্মু চলে আসলো তাদের রুমে। অন্যদিকে বর্ষা সকাল হতেই ঈশানের আম্মুকে বলে চলে আসলো তাদের বাসায়। এত সকালে কলিং বেল বাজার কারণে বর্ষার আব্বু গিয়ে দরজাটা খুলে দিল। বর্ষাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার আব্বু বলতে লাগলো, কি রে বর্ষা, তুই এত সকালে, তাও আবার একা একা? ঈশান কোথায়? সে আসে নাই? আব্বু, ঈশান অনেক বড় বিপদে পড়ে গেছে। তাকে কে যেন কিডন্যাপ করেছে, আর আমাকে বলেছে 1 কোটি টাকা রেডি করে আজকের মধ্যে তাদেরকে দিলে তারা ঈশানকে ছেড়ে দিবে। আমাকে 1 কোটি টাকা দাও আব্বু। আমি তো ঈশানের সাথে অনেক অন্যায় করেছি এবং বাকি সবার সাথে অনেক অন্যায় করেছি, সবার সাথে অনেক জুলুম করেছি, অত্যাচার করেছি। এটার কারণেই আজকে আমার এই অবস্থা। প্লিজ আব্বু, আমি ঈশানকে বাঁচাতে চাই।
আমাকে প্লিজ সাহায্য করো। চল এখন পুলিশের কাছে যাই, গিয়ে তাদেরকে এসব ঘটনা খুলে বলি এবং যেই নাম্বার থেকে ফোন এসেছে ওই নাম্বারটা তাদেরকে দিই। তারা লোকেশন বের করে তাকে ধরে ফেলবে। না আব্বু, এটা করা যাবে না। তারা বলেছে যে যদি পুলিশের সাহায্য নেই তাহলে তারা ঈশানকে মেরে ফেলবে। আমার পেছনে লোক লাগিয়েছে, তারা প্রত্যেকটা জিনিস পর্যবেক্ষণ করতেছে, আমি কি করতেছি কি না করতেছি। প্লিজ আব্বু আমাকে সাহায্য করো। আর ঈশান তো আমাদের অফিসে অনেক বছর ধরে কাজ করতেছে, আমাদের অফিসটা তো সে এতটুকুতে নিয়ে এসেছে, তার জন্য তো এত বড় হয়েছে আমাদের অফিসটা। তুমি কি সাহায্য করতে পারবে না? হ্যাঁ, একমাত্র মেয়ের জামাই, তাকে আমি সাহায্য করব না? এটা তুই কিভাবে ভাবলি? অবশ্যই সাহায্য করব। ভিতরে আয়, আমি টাকা রেডি করতেছি। এই বলে বর্ষাকে বাড়ির ভিতর নিয়ে আসলো। বেশ কিছুক্ষণের মধ্যেই 1 কোটি টাকা রেডি করে বর্ষা মেসেজ দিল ওই নাম্বারে। বর্ষার মেসেজ পেয়ে ম্যানেজার চলে আসলো ঈশানের কেবিনে। এসে দেখে ঈশান কাজ করতেছে। ঈশানকে উদ্দেশ্য করে ম্যানেজার বলতে লাগলো, ঈশান, আমি যা ভেবেছিলাম তা উল্টো হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম সে সাহায্য করবে না তোমাকে, কিন্তু এখন তো দেখি সে টাকা রেডি করে ফেলেছে। তোমার প্রতি হয়তো কিছুটা টান আছে, আর এখন তো বিয়ে করেছে, এটার জন্য হয়তো আরও পাল্টে গেছে। যাই হোক, তুমি এখন এক কাজ করো, আমি তাকে বলে দিতেছি রাত 2টার সময় কেরালা কফি শপে থাকার জন্য। আমি তোমাকে নিয়ে ওই কফি শপে যাব। সে আমার হাতে টাকার ব্যাগ দিলে আমি তোমাকে তার কাছে দিয়ে দিব। আর পরের দিন সকালে যখন ব্যাংক খুলবে তখন আমি টাকাটা বর্ষার আব্বুর অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। ঠিক আছে স্যার। ঈশান এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলে ওইখান থেকে চলে আসলো ক্যান্টিনে। খাওয়া দাওয়া শেষ করে আবারও কাজে লেগে পড়লো। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাত 1:15 এমন সময় বর্ষার ফোনে কল আসলো। কলটা রিসিভ করে কানে কাছে নিতেই ওপাশ থেকে ম্যানেজার বলতে লাগলো, হ্যালো মিস বর্ষা, আপনি কেরালা কফি শপে চলে আসেন। আর আপনাকে যা যা বলেছিলাম সেটা যেন মনে থাকে। পুলিশের সাহায্য যদি নেন তাহলে আপনার বিপদ অনিবার্য। আপনার স্বামী তো মারা যাবে, এই সাথে আপনাকেও মেরে ফেলবো আমি। আপনি চিন্তা করবেন না, আমি পুলিশের সাহায্য নিব না। দরকার পড়লে আমার 1 কোটি টাকা চলে যাক। আমি ঈশানকে সুস্থ দেখতে চাই, ঈশানের কোনো ক্ষতি করবেন না। ঠিক আছে, ঈশানের কোনো ক্ষতি করব না, তবে একটা কথা, এখন তো নিয়ে যাবেন খুব ভালোভাবে রাখেন আপনার স্বামীকে। যদি না রাখতে পারেন তাহলে আবারও উঠিয়ে নিয়ে আসবো, তখন শুধু তার হাড্ডি গুড্ডি পাবেন আর কোনো কিছুই পাবেন না। এই বলে ম্যানেজার কলটা কেটে দিতে বর্ষা তাড়াতাড়ি করে রেডি হয়ে তাদের গাড়িটা নিয়ে চলে আসলো কেরালা কফি শপে। আশেপাশে কেউ নেই, বন্ধ হয়ে আছে কফি শপ, কারণ রাত এখন আনুমানিক 2টা বেজে গেছে 5 মিনিট কম। এমন সময় সিঁড়ি দিয়ে উপরে আসলো ম্যানেজার আর ঈশান। ম্যানেজারের মুখে মাস্ক পরা আর সাথে আরও অনেক কিছু লাগানো, এমনভাবে ছদ্মবেশ ধারণ করে এসেছে যাতে কেউ তাকে চিনতে না পারে। ঈশানকে বর্ষার সামনে দাঁড় করিয়ে খেলনা একটা পিস্তল ঈশানের মাথায় ঠেকিয়ে বলতে লাগলো, এই যে দেখেন, একদম সুস্থ সবল নিয়ে এসেছি ঈশানকে। টাকাটা আমার হাতে দেন আর আমি ঈশানকে আপনার কাছে দিয়ে চলে যাচ্ছে। আর চলে যাওয়ার পর কিন্তু আপনি পুলিশের সাহায্য নেবেন না, ডাইরেক্ট বাসায় যাবেন। আপনাদের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা জায়গা আমি চিনি, যেখানে যেখানে আপনারা যান। আর ঈশান তো একা একা সব জায়গায় যায়, তাকে যে কোনো সময় আমি মারতে পারবো যদি আপনারা পুলিশের সাহায্য নেন। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এখন টাকাটা দেন, আমি গেলাম। এই বলে ম্যানেজার টাকাটা নিয়ে ওইখান থেকে চলে গেল। এদিকে ঈশান আর বর্ষা গাড়িতে উঠে পড়ল। বর্ষা ঈশানকে বলতে লাগলো, ঈশান, ওই লোকটা তোমার কোনো ক্ষতি করে নাই তো? ঠিকমতো খাবার দিয়েছে? এই 2 দিনে অনেকটা শুকিয়ে গেছো তুমি। হঠাৎ আমার প্রতি এত মায়া জন্মালো কিভাবে আপনার? আমি তো আপনার কিছুই হই না, তারপরেও কেন আপনি আমার জন্য এত টাকা তাকে দিলেন? অযথা আমার জন্য টাকাটা নষ্ট করেছেন। এই টাকাটা দিয়ে আপনি ভালো একটা বিজনেস করতে পারতেন, বা অন্য কাউকে বিয়ে করে নিজে সেটেল হয়ে যেতে পারতেন। আমার জন্য অযথা কেন 1 কোটি টাকা আপনি নষ্ট করলেন? ঈশান, 1 কোটি টাকা কেন নষ্ট করেছি এটা একমাত্র আমি নিজেও জানি না। তবে আমি এটা বলতে পারি, তোমাকে এই 2 দিন না দেখে আমার এত খারাপ লেগেছে, মনে হচ্ছে আমি ভেতরে ভেতরে মরে যাচ্ছি। কেমন যেন হাহাকার ফিল করতেছি, একা একা ফিল করতেছি। আমার কিছুই ভালো লাগে না। এমনকি তোমার আম্মু খাবার খাওয়ার জন্য ডাকলেও আমি ঠিকমতো খাবার খাই না নিচে গিয়ে। আমার জন্য আপনি এত কিছু করলেন, আর আমি তো আপনার জন্য তেমন কিছুই করতে পারি নাই। আই এম রিয়েলি সরি। আপনার এত টাকা নষ্ট করার জন্য চিন্তা করবেন না, আমি আস্তে আস্তে টাকা রোজগার করে আপনাকে দিয়ে দিব। এখন থেকে ডাবল ডিউটি করব,
রাত দিন খেটে আপনার এই 1 কোটি টাকা আপনাকে ফেরত দিব। একদম চুপ, কোনো কথা বলবে না তুমি। তোমার এইসব কথা আমার একদম ভালো লাগে না। আমি কি বলেছি নাকি যে আমাকে টাকা ফেরত দেওয়ার জন্য? আমি তো তোমাকে বলি নাই যে আমাকে টাকা ফেরত দাও। আমার ইচ্ছে হয়েছে তাই আমি তোমাকে বাঁচিয়েছি। যদি আমার মনটা না কাঁদতো তাহলে আমি কখনোই এত টাকা দিয়ে তোমাকে বাঁচাতাম না। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর কোনো কিছু বলার নেই। বাড়িতে যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবে যে একটা জায়গায় গিয়েছিলে অফিসের কাজে। এর বেশি কিছু বলার দরকার নেই। ঈশান বর্ষার কথা শুনে একদম চুপ হয়ে রইল। লুকিং গ্লাসে বর্ষার মুখটা স্পষ্ট দেখতেছে। অনেকটা পরিবর্তন হয়ে গেছে এই 2 দিনে। ঈশান মনে মনে বলতে লাগলো, আমি মনে হয় বর্ষাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। হে আল্লাহ, বর্ষাকে দেখো, তার যাতে কোনো কষ্ট না হয়। আমি তো তাকে কষ্ট দিতে চাই নাই, জাস্ট পরীক্ষা করলাম। তাকে যদি এই পরীক্ষা না করতাম তাহলে তো সে আমার প্রতি নরম হতো না। এখন আমার প্রতি নরম হয়েছে, আমার প্রতি মায়া হচ্ছে তার। ঈশান এইসব কথা চিন্তা ভাবনা করতে করতে গাড়িটা প্রবেশ করালো বাড়ির ভিতরে। বেশ কিছুক্ষণ পর দুজন চলে আসলো রুমের ভিতরে। ঈশান ফ্রেশ হয়ে এসে দেখে বর্ষা রুমে নেই। ফোনটা চালু করে চার্জে দিয়ে বসে আছে। এমন সময় দেখতে পেল বর্ষা হাতে 1 প্লেট খাবার নিয়ে রুমের ভিতর ঢুকতেছে। বর্ষাকে খাবার নিয়ে আসতে দেখে ঈশান বলতে লাগলো, আপনি কি রাতের বেলা খাবার খান নাই নাকি? না, খাই নাই। ভেবেছিলাম তুমি আসলে একেবারে খাবো। এখানে বসো সোজা হয়ে, আমি তোমাকে খাইয়ে দিতেছি। এই বলে বর্ষা ঈশানকে খাইয়ে দিতে লাগলো। এইদিকে ঈশানও খাবার হাতে নিয়ে বর্ষার মুখের কাছে ধরতেই বর্ষা ঈশানের হাত থেকে খাবারগুলো খেতে লাগলো। দুজন দুজনকে খাবার খাইয়ে দিতেছে। খাওয়া দাওয়া শেষ করে দুজন বসে আছে। এমন সময় ঈশান বলতে লাগলো, আপনি ঘুমিয়ে থাকেন তাহলে। চোখের নিচে তো এই 2 দিনে কালি পড়ে গেছে, আর কালি পড়ার দরকার নেই। আপনি ঘুমান, আমিও ঘুমাবো। বর্ষা এক নজরে ঈশানের দিকে তাকিয়ে আছে। ঈশান কিছুটা বুঝতে পেরেও কিছু বলল না। বেশ কিছুক্ষণ এইভাবে চলে যাওয়ার পর বর্ষা একপাশে শুয়ে পড়ল আর মনে মনে বলতে লাগলো, আমার কেন এরকম ফিল হয় বারবার ঈশানের কাছে যাওয়ার? ঈশান তো আমার পাশেই আছে। ঈশানের বুকে মাথা রাখতে অনেক ইচ্ছা করতেছে। ঈশান কি দিবে তার বুকে মাথা রাখতে আমাকে? আমি কি ঈশানের কাছে যাব এখন? না না, থাক, যাব না, ঘুমাই এখন। এই বলে বর্ষা ঘুমের রাজ্যে পাড়ি জমালো। এইদিকে ঈশান বর্ষার কোনো সারা শব্দ না পেয়ে আস্তে আস্তে বর্ষাকে তার দিকে ঘুরিয়ে নিয়ে আনলো। 2 দিনে বর্ষার চেহারাটা অনেক পরিবর্তন হয়েছে। চোখের নিচে হালকা কালি পড়ে গেছে। ঈশান আস্তে করে বর্ষার কপালে চুমু দিয়ে বলতে লাগলো, বিয়েটা যেভাবে হোক, বিয়েটা তো বিয়েই, সারা জীবন তো থাকতে হবে। অনেক অত্যাচার করেছেন আমার উপরে, এত অত্যাচারের জন্য তো আমি আপনাকে কিছুই বলি নাই। জাস্ট আপনার পাশে থাকতে চেয়েছি সারা জীবন। আপনি কি থাকবেন না আমার পাশে? ঈশান এইসব কথাবার্তা বলতেছে আর আস্তে আস্তে বর্ষাকে তার বুকের মধ্যে টেনে নিয়ে আসতেছে। বর্ষা যাতে ঘুম না ভেঙে যায় এভাবে আস্তে আস্তে টানতেছে। হঠাৎ করে বর্ষা ঈশানকে কোলবালিশ ভেবে ঈশানের বুকে মাথা রেখে ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। এদিকে ঈশানও বর্ষাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। অন্যদিকে ম্যানেজার টাকার ব্যাগ বাড়িতে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে আছে। এমন সময় ম্যানেজারের স্ত্রী বলতে লাগলো, তুমি এটা কিভাবে করলে? আমি যেটা করেছি এটা একদম ঠিক করেছি। আমি যদি এটা না করতাম তাহলে বর্ষার কখনোই পরিবর্তন হতো না। সে আমার বন্ধুর মেয়ে, আমি তার ভালো চাইতাম, কিন্তু এখন যেটা দেখলাম সেটা একদম সত্যিই তার অন্যরকম ফিল হয়েছে ঈশানের প্রতি। হয়তো এই 2 দিনে ঈশানকে অনেক মিস করেছে। আর আমি তো এই টাকা নিয়েছি জাস্ট এমনি। এই টাকা তো সকালবেলা তার আব্বুর অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। এই টাকা আমি খাওয়ার জন্য নিই নেই। হ্যাঁ, আমি জানি তুমি খাওয়ার জন্য নাও নাই। সবার তো এইভাবে সাহায্য করো। তোমার মেয়েকে তো কোনোদিন সাহায্য করলে না। তোমার মেয়ে তো একটা ছেলেকে পছন্দ করে। আমাকে বলেছে, কিন্তু তোমাকে ভয়ে বলতে পারতেছে না। আমি বলেছি যে তোমাকে বুঝিয়ে বলবো। আমাকে বলতে ভয় কিসের? সে তো এখন বড় হয়েছে, তার তো একটা পছন্দ আছে। আমি কি তাকে বলেছি যে তার পছন্দের ছেলেকে নিয়ে আসবো না? সকাল হোক, আমি তাকে জিজ্ঞেস করব। যদি তার পছন্দ থাকে তাহলে সে সন্ধ্যাবেলা তাকে নিয়ে আসবে। আমি তার আগে পুরো ডিটেলস জানবো, এরপর তার পরিবারের সাথে কথা বলবো। এখন ঘুমাই, কালকে আবার অফিসে যেতে হবে। এই বলে ম্যানেজারও ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন বর্ষার ঘুম ভাঙতে দেখতে পেল সে ঈশানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আর ঈশানও তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে।
এটা দেখে বর্ষা আস্তে আস্তে করে হালকা একটু উপরে এসে ঈশানের গালে কপালে চুমু দিতে লাগলো। বেশ কয়েকবার এইভাবে চুমু দিতেই হঠাৎ ঈশান নড়ে উঠল। এটা দেখে বর্ষা তাড়াতাড়ি করে চোখ বন্ধ করে আবারও শক্ত করে ঈশানকে জড়িয়ে ধরে আছে, যাতে ঈশান বুঝতে পারে বর্ষা ঘুমিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর ঈশানের ঘুম ভেঙে যেতেই বর্ষার দিকে তাকিয়ে দেখে বর্ষা এক চোখ হালকাভাবে খুলে রেখেছে আর তার দিকে লক্ষ্য রাখতেছে। এটা দেখে ঈশান আস্তে করে বর্ষার কপালে গালে চুমু দিয়ে বর্ষার হাত ছাড়িয়ে উঠে যেতে যাবে, এমন সময় বর্ষা শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, প্লিজ ঈশান, এখন ওঠার কোনো দরকার নেই, শুয়ে থাকো। অফিসে যেতে হবে তো, অফিসে অনেক কাজ পড়ে আছে, আবার তো নতুন কাজ এসেছে, ওই নতুন কাজও করতে হবে। নতুন কাজ পরে করা যাবে, আমি ম্যানেজারকে বলে দিয়েছি, ম্যানেজার ওই কাজটা হ্যান্ডেল করে নিবে। তোমার যাওয়ার কোনো দরকার নেই, তুমি একটু আমার পাশে থাকো। তুমি আমার পাশে থাকলে আমি নিজেকে আর একা ফিল করব না। আমি তো আপনার পাশেই থাকতে চাই, কিন্তু আপনি তো আমাকে আপনার পাশে রাখতে চান না, আমার থেকে আরও ভালো একজনকে চান। আমার আর ভালোর প্রয়োজন নেই, তুমি যেমন আছো তেমনই আমার জন্য ভালো হবে। আমি তোমাকেই চাই, অন্য কাউকে আর চাই না। আচ্ছা, এখন উঠো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও, একটু বাইরে বের হব ঘোরাঘুরি করার জন্য, যেহেতু আজকে তুমি আমাকে যেতেই দিবে না। সত্যি আমাকে ঘুরতে নিয়ে যাবে? হ্যাঁ সত্যি, তোমাকে ঘুরতে নিয়ে যাব। এ বলে ঈশান আর বর্ষা দুজনে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া শেষ করে ঈশান বর্ষাকে নিয়ে বের হয়ে পড়লো বাইরে। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে দুইজন। এমন সময় ঈশানের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ম্যানেজার কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ম্যানেজার বলতে লাগলো, ঈশান, তুমি আজকে অফিসে আসো নাই কেন? অফিসে তো অনেক কাজ পড়ে আছে, এগুলোও তো করতে হবে। বর্ষা আসতে দেই নাই, তাই আর কি আজকে যাই নাই, আর বর্ষাকে নিয়ে একটু বাইরে বের হয়েছি। আপনি ওই দিকটা আজকের জন্য একটু ম্যানেজ করে নেন, আমি কালকে এসে সকল কাজ করে ফেলবো। আচ্ছা, আমি তোমার দিকটা ম্যানেজ করে নিতেছি, চিন্তা করো না। আর ভালোভাবে ঘোরাঘুরি করো, বর্ষাকে সময় দাও, দেখবে যে সে তোমার জন্য একদম পাগল হয়ে যাবে। এই বলে ম্যানেজার কলটা কেটে দিল। এইদিকে ঈশান বর্ষাকে নিয়ে আজকে সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাড়িতে চলে আসলো। রাতে সবাই একসাথে বসে আছে, এমন সময় ঈশানের আম্মু বলতে লাগলো, বর্ষা, নিয়ম অনুযায়ী তো একদিন আমাদের বাড়িতে থেকে এর পরের দিন তোমাদের বাড়িতে যেতে হয়। ঈশান তো বাড়িতে ছিল না, আমি তোমার আব্বুকে বলেছি যে কালকে আসার জন্য, ওরা কালকে এসে তোমাদের দুজনকে নিয়ে যাবে। আচ্ছা আম্মু। বেশ কিছুক্ষণ টিভি দেখে বর্ষার ঈশান চলে আসলো রুমের ভিতরে। দুজন একে অপরকে জড়িয়ে ধরে গল্প করতেছে। বেশ কিছুক্ষণ গল্প করার পর কখন যে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে খেয়াল নেই। পরের দিন সকাল 9টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যেতে দেখতে পেল বর্ষার আব্বু আম্মু বসে আছে সোফায়। দুজনকে দেখে বর্ষার আব্বু বলতে লাগলো, ঈশান, এখানে আসো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ আব্বু বলেন, কি বলবেন? ঈশান, গত কয়েকদিন ধরে যা ঘটেছে সব কিছুই বলেছে ম্যানেজার আমাকে, আমিও বিষয়টা বুঝতে পারছি। যাই হোক, আজকে তুমি অফিসে যাও, অনেক কাজ পড়ে আছে, ম্যানেজার একটা সামলাতে পারতেছে না। অফিস থেকে না হয় সোজা আমাদের বাসায় চলে আসবে। এখন থেকে তো আস্তে আস্তে অফিসটা তোমার নিজের দেখতে হবে, কারণ আগে বর্ষা এই অফিসের দেখাশোনা করতো। আমি চাচ্ছি আস্তে আস্তে তোমার উপরে পুরোটা দিয়ে দেওয়ার জন্য। পুরোটা দিয়ে দেওয়ার জন্য যেহেতু চাচ্ছেন, আমিও এখন নিতে পারবো না, কারণ আমি এখন এইসবের উপযুক্ত নই। যখন আমি মনে করব যে আমি এই সব কিছুর দায়িত্ব পালন করতে পারবো, ওই দিন আমি এই সব কিছু নিব। ঈশান এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলা শেষ করে খাওয়া দাওয়া করে চলে আসলো অফিসে। অন্যদিকে বর্ষার আব্বু আম্মু বর্ষাকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। সারাদিন অফিসে কাজ করে সন্ধ্যায় ঈশান চলে আসলো বর্ষাদের বাড়িতে। রাতে খাওয়া দাওয়া শেষ করে বর্ষার ঈশান সাথে বসে আছে। এমন সময় বর্ষা ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ঈশান, তুমি এখানে বসো, আমি তোমার জন্য কফি নিয়ে আসতেছি, দুজনে একসাথে কফি খাবো। আচ্ছা যাও তাহলে, আমি এখানে আছি। বর্ষা চলে আসলো কফি বানানোর জন্য নিচে। দুজনের জন্য কফি বানিয়ে নিয়ে চলে আসলো আবারও ছাদে। বেশ কিছুক্ষণ দুজন গল্প করতে করতে কফিটা খাওয়া শেষ করে চলে আসলো রুমের ভিতরে। এভাবে তাদের দিনগুলো কাটতে লাগলো। 4-5 দিন বর্ষাদের বাড়িতে থেকে ঈশান বর্ষাকে নিয়ে চলে আসলো তাদের বাড়িতে। দেখতে দেখতে কেটে গেল 2 মাস। রাতে বর্ষা সুন্দর একটা শাড়ি পরে ঈশানের সামনে দাঁড়িয়ে আছে।
এদিকে ঈশান বর্ষাকে দেখে বলতে লাগলো। বাহ, আজকে তো তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আমি আজকে মনে হয় পরী দেখতেছি, তবে পরীর চাইতেও ও কোনো কিছুতে কম না। মাশাল্লাহ, আমার বউটাকে খুবই সুন্দর লাগতেছে। আজকে আমি তোমার জন্য সেজেছি ঈশান। আমি তোমার আরও খুব কাছে যেতে চাই। আমাকে নিবে না তোমার আরও কাছে? তুমি যেহেতু নিজে আসতে চাচ্ছ তাহলে তো আমি অবশ্যই নিব। আর এমনিতেও তো তুমি আমার বুকের মাঝেই থাকো। আর কতটা কাছে আসতে চাও বলো? যতটা কাছে গেলে একটা মেয়ের মনের শান্তি হয়, ততটা কাছে যেতে চাই আমি। আচ্ছা, তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। এখন এক কাজ করো, আস্তে আস্তে আমার কাছে আসো। আমি যেতে পারবো না, তুমি আমাকে কোলে করে নিয়ে এরপরে যাও। ঈশান বিছানা থেকে নেমে বর্ষাকে কোলে তুলে নিয়ে চলে আসলো বিছানায়। আস্তে আস্তে করে বর্ষার আর গালে কপালে ঠোঁটে কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ এইভাবে কিস করার পর ঈশান বর্ষাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। বর্ষা, শাড়ি খোলার অনুমতি দিবে তো আমাকে এখন? যদি অনুমতি দাও তাহলে আমি তোমার শাড়িটা খুলবো। অনুমতি নিতে হবে কেন? আমি তো পুরোটাই তোমার, যা ইচ্ছা তাই করতে পারো। বর্ষার কথা শুনে ঈশান আস্তে আস্তে করে কিস করতে লাগলো। বেশ কয়েকবার কিস করার 1-2 মিনিট যাওয়ার পর বর্ষা ঈশানকে ছেড়ে দিয়ে বলতে লাগলো। ঈশান, আমি আরো অনেকটা কাছে যেতে চাই, আর আমার সুন্দর একটা বেবি লাগবে। আজকে কি তুমি আমাকে একটা বেবি উপহার দিতে পারবে? ও আচ্ছা, তুমি এই কথা বলতেছো? এতটা কাছে যেতে চাও এটার জন্য? আগে বললেই তো পারতে। তবে আজকে হয়তো এনে দিতে পারবো না। আজকে আদর যত্ন করলে হয়তো কয়েকদিনের ভিতরে আসতে পারে, আবার নাও আসতে পারে। এটা সময় বুঝে করতে হয়। এখন তাহলে আদর করা শুরু করি আমার মহারানী। হ্যাঁ, আদর করা শুরু করো। বর্ষার অনুমতি পেতেই ঈশান বর্ষাকে আদর করতে লাগলো। 4 রাত আদর করে ক্লান্ত হয়ে ঈশান বর্ষার বুকে ঘুমিয়ে পড়ল। এদিকে বর্ষা ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো। আমি তোমাকে আরো কাছে পেতে চাই ঈশান, আরো কাছে পেতে চাই। এ বলে বর্ষা ঘুমের দেশে পাড়ি জমালো। সকাল 10টা। দুজন ঘুম থেকে উঠে একে অপরকে দেখে দুজন বেশ লজ্জায় পড়ে গেল। এমন সময় ঈশান আবারও বলে উঠল। বর্ষা, চলো আর এক রাউন্ড খেলা যাক তোমার সাথে। আমি আর পারবো না, সারা রাত খেলাধুলা করে আমার কোমর ব্যথা করে দিয়েছো, এখন আবার চাচ্ছ ব্যথা করার জন্য? আমি আর পারবো না। বেবি আনতে হলে তো আদর করতেই হবে, প্লিজ একবার। এ বলে ঈশান আবারও বর্ষার উপরে ঝাঁপিয়ে পড়ল। প্রায় আধা ঘন্টা আদর করার পর ঈশান বর্ষার উপর থেকে উঠে পড়ল। বর্ষার দিকে তাকিয়ে দেখে বর্ষা তার দিকে তাকিয়ে আছে। ঈশান একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো। বেশি কষ্ট হয়ে গেছে আজকে, তাই না? এটা তো কোনো কিছুই না। আমি তোমার জন্য আরো অনেক কিছু করতে পারবো, যেটা তোমার নিজেরও ধারণা নেই। যাও ফ্রেশ হয়ে আসো। তুমি ফ্রেশ হয়ে আসার পর আমি ফ্রেশ হব। কোমরটা অনেক ব্যথা করতেছে, এতবার করে বারণ করলাম, এখন করার দরকার নেই, তারপরেও করেছো। আজকে আর রাতে করতেই দিব না তোমাকে। আচ্ছা, আজকে রাতে করা দরকার নেই, আজকে তোমাকে রেস্ট করার জন্য দিলাম। আজকে তুমি রেস্ট করবে। এই বলে ঈশান ফ্রেশ হয়ে বাইরে আসতেই বর্ষা ফ্রেশ হওয়ার জন্য চলে গেল ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ পর বর্ষা গোসল করে ড্রেস চেঞ্জ করে বাইরে এসে ঈশানের সাথে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া শেষ করে দুজন বসে আছে। এমন সময় ঈশানের আম্মু বলতে লাগলো। ঈশান, তোরা তো নতুন বিয়ে করেছিস, তোর আব্বু তোদের জন্য একটা সুন্দর উপহার রেডি করেছে। কি উপহার আম্মু? উপহারটা হচ্ছে তোদের দুজনকে ট্যুরে পাঠাবে 4-5 দিনের জন্য। পুরো খরচটা তোর আব্বু দেবে। বান্দরবানের 2টা টিকিট কেটেছে। এই নে 2টা টিকিট, আর এইখানে 50,000 টাকা আছে। এই 50,000 টাকা দিয়ে তোরা দুজন ঘোরাঘুরি করে আয় 4-5 দিনের জন্য। ইস, এইরকম শ্বশুর শাশুড়ি যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো, তাহলে প্রত্যেকটা মেয়ের জন্য কতটাই না ভালো হতো। ধন্যবাদ শাশুড়ি আম্মু আমাদের এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ আমাকে দিতে হবে না, ধন্যবাদ তোমার শ্বশুর আব্বুকে দাও। এটা আমি দেই নাই, এটা তোমার শ্বশুর আব্বু দিয়েছে। আমি তো আর কাজ করি না, সো আমি তোমাদের জন্য তেমন কিছুই দিতে পারি না। তবে তোমার জন্য আমার কিছু জিনিস রাখা আছে, ওই জিনিসগুলো আসলে এরপরে দেবো। কালকে রাতে রওনা দিতে হবে, কালকের টিকিট কেটেছে। আচ্ছা আম্মু, কালকে রাতেই না হয় রওনা দিব। দুজন আরো কিছুক্ষণ কথা বলে চলে আসলো রুমে। আজকে ঈশানের অফিসে তেমন কাজ নেই, সকল কাজ শেষ করে চলে এসেছে গতকালকে। সারাদিন দুজনের গল্প করতে করতে কেটে গেছে। রাতে বর্ষা একটা লাগেজের ভিতর সবকিছু নিতেছে। এমন সময় ঈশান বলতে লাগলো। বর্ষা, আমি 2টা ড্রেস অর্ডার করতেছি তোমার জন্য, এই 2টা ড্রেস। ইস, লুচ্চা বেটা, এমনিতেই তো সুন্দর লাগে,
আমাকে এগুলো অর্ডার করতে হবে কেন? এগুলো অর্ডার করার দরকার নেই। আমি তোমাকে সুন্দর রূপে দেখতে চাই 5 দিন, তাই 5টা অর্ডার করে দিয়েছি। আর বলেছি যে আজকে দিয়ে যাওয়ার জন্য ডেলিভারি চার্জ একটু বেশি নিয়েছে, তাই আজকেই দিয়ে যাবে। ইস, খচ্চর বেটা, খুব খারাপ তুমি। তোমার জন্য আমি পুরোটাই খারাপ হতে পারি, একটু খারাপ হওয়ার দরকার নেই আমার। চলো এখন নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নেই, আর একটু বাইরে ঘোরাঘুরি করার জন্য যেতে হবে। আচ্ছা, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপরে না হয় আমরা বের হব ঘোরাঘুরি করার জন্য। এই বলে দুজন খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রেডি হয়ে চলে আসলো বাহিরে। ঈশান তার বন্ধুর দোকানের সামনে দিয়ে যাচ্ছে, এমন সময় সালমান দোকানের ভিতর থেকে জোরে ঈশানকে ডাক দিয়ে বলতে লাগলো, এই শালা ঈশান, বিয়ে করে আমাদেরকে ভুলে গেলি? একটা দিনও আমাদের কাছে আসিস না, বউ নিয়ে ঘোরাঘুরি করিস। আমাদেরকে একটু সময় দিলে তোর কি হয়? রিক্সা দিয়ে ঈশানরা যাচ্ছিল, এমন সময় পিছন থেকে সালমানের ডাক শুনে ঈশানের মনে পড়ে গেল সালমানের কথা। ঈশান জিহ্বায় একটা হালকা করে কামড় দিয়ে বলতে লাগলো, মামা, রিক্সাটা ওই দোকানের সামনে নিয়ে দাঁড়া করান, আর কোথাও যেতে হবে না। রিক্সাওয়ালা সালমানের দোকানের সামনে দাঁড় করাতেই দুজন নেমে রিক্সা ভাড়া দিয়ে সালমানের দোকানের ভিতরে চলে আসলো। সালমান বর্ষাকে বসতে দিয়ে ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শালা বিয়ে করেছিস 2-3 মাস হয়ে গেছে, আমাদেরকে একবারও মনে করলি না? আমরা তোর পর হয়ে গেছি, তাই না রে? ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি, আর এখন তুই বিয়ে করে পরিবর্তন হয়ে গেলি? এটা তোর কাছে কখনোই আশা করি নাই। আরে না রে, অফিসের কাজের চাপ একটু বেশি ছিল তো, তাই আর কি এইদিকে আসতে পারি নাই। আর এইদিকে তোর দোকান, এটা একদম খেয়াল ছিল না, তুই ডাক দেওয়ার কারণে মনে পড়েছে। মনে থাকবে কি করে? বউয়ের সাথে কথা বলতে বলতে রিক্সা দিয়ে যাচ্ছিলে, একবার আশেপাশে তাকালেও তো আমার দোকানটা দেখতে পারতি। বড় করে ব্যানারে লেখা আছে সালমানের চা স্টোর। হয়েছে হয়েছে, আর লজ্জা দিস না ভাই আমাকে। বর্ষা আইসক্রিম খাবে। না, এখন কিছু খাবো না। আচ্ছা যা, ঘোরাঘুরি করে আয়। যেহেতু ভাবিকে নিয়ে বের হয়েছিস, তোকে আর এখানে আটকাবো না। তবে রাতের বেলা এখানে আসিস কিন্তু। আজকে সবাই একসাথে হবে, আজকে আড্ডা দেব। আর ভাবি, আজকে অন্তত একটু ছেড়ে দিন। গত 2-3 মাস তো আপনার কাছেই ছিল, আজকের জন্য একটু ছেড়ে দিলে ভালো হতো। আচ্ছা, আজকের জন্য ঈশানকে ছেড়ে দিলাম তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। ঈশান, চলো তাহলে যাওয়া যাক। এই বলে বর্ষা ঈশানকে নিয়ে ওইখান থেকে চলে আসলো একটা পার্কে। দুজন বসে বসে বাদাম খাইতেছে। সন্ধ্যা অবধি ঘোরাঘুরি করে বর্ষাকে বাসে পৌঁছে দিয়ে ঈশান চলে আসলো তাদের আড্ডাখানায়। সবার সাথে বসে বসে আড্ডা দিতেছে, এমন সময় সালমান ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে ঈশান, তুই না বললি এই মেয়েটা তোর সাথে অনেক খারাপ ব্যবহার করে? কিন্তু এখন তো দেখছি বেশ ভালোই তোদের মধ্যে বন্ডিং হয়ে গেছে। একে অপরকে ছাড়া থাকতেই পারিস না মনে হয়। সত্যি বলতে একটা ঘটনার কারণে এরকম পরিস্থিতি হয়েছে, তবে আমি কখনো তার কাছে এটা আশা করি নাই যে সে আমার সাথে এরকম ব্যবহার করবে। তার ব্যবহারে আমি খুবই খুশি হয়েছি, এখন খুবই সুখে আছি আমরা। তাহলে তো বেশ ভালোই হয়েছে, তোরা খুশি আছিস মানে আমরাও খুশি আছি। ঈশান রাত 12টা অবধি তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ওইখান থেকে চলে গেল বাড়িতে। রাতে খাওয়া দাওয়া শেষ করে বর্ষার সাথে গল্প করতে করতে ঘুমের দেশে পাড়ি জমালো। সকাল 10টায় ফোন কলের শব্দে ঘুম ভেঙে গেল ঈশানের। ফোনটা রিসিভ করতেই ডেলিভারি ম্যান বলতে লাগলো, আসসালামু আলাইকুম, আপনার নামে একটা পার্সেল এসেছে। আপনার বাড়ির নিচে দাঁড়িয়ে আছি, একটু এসে নিয়ে যান। আপনি 2 মিনিট দাঁড়ান, আমি এখনই আসতেছি। এই বলে ঈশান চলে আসলো নিচে। ড্রেসগুলো নিয়ে উপরে এসে লাগেজের ভিতরে ভরে ফেললো। রাত হতেই রওনা দিল বান্দরবন যাওয়ার উদ্দেশ্যে। বান্দরবনে বাসে উঠে পড়ল ঈশান। সকাল হতেই বান্দরবান এসে পৌঁছে গেল দুজন। একটা গাড়ি নিয়ে হোটেলে চলে আসলো। সকালে খাওয়া দাওয়া করে দুপুরের দিকে বের হলো ঘোরাঘুরি করার জন্য। সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় আবার চলে আসলো হোটেলে। দুজন ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে আছে। এমন সময় ঈশান বলতে লাগলো, এই যে ম্যাডাম, ক্লান্ত তো হয়ে গেছেন, কিছুক্ষণ রেস্ট করেন, রাতে তো আবার শুরু করব। ইস, লুচু ছেলে, তুমি আর ভালো হবে না, যাও আমার জন্য কিছু নিয়ে আসো। বর্ষা বিছানায় শুয়ে রইল। এইদিকে ঈশান চলে আসলো নিচে। বর্ষার জন্য কিছু জিনিসপত্র নিয়ে এসে বর্ষাকে দিতেই বর্ষা বসে বসে খেতে লাগলো। রাত 11টা। লাগেজটা নিয়ে ভিতর থেকে ড্রেস বের করে পরতে লাগলো বর্ষা। ড্রেস পরা শেষ হতে বর্ষার দিকে হাঁ করে তাকিয়ে রইল ঈশান। আস্তে আস্তে করে বর্ষার কাছে এসে বর্ষাকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলতে লাগলো, ইস, আমার বউটাকে আজকে এত হট লাগতেছে, বলে বোঝাতে পারবো না।
চলো তাহলে এখন শুরু করি। আর এই 5 দিন তোমার সাথে এইভাবে চলবে, পারবে তো আমার সাথে? চেষ্টা করতে পারি, যতটুকু পারবো ততটুকুই তো সময় দিব, তাই না? ঈশান বর্ষাকে কোলে তুলে নিয়ে চলে আসলো বিছানায়। কিছুক্ষণের মধ্যে তারা তাদের সুন্দর মুহূর্ত উপভোগ করতে লাগলো। রাত 3টা অবধি সুন্দর মুহূর্ত উপভোগ করে ঘুমিয়ে সে পাড়ি জমালো দুইজন। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করে আবারও বের হয়ে পড়লো ঘোরাঘুরি করার জন্য। ঘোরাঘুরি শেষ করে দুজন চলে আসলো একটা কফি শপে। কফি খেতে খেতে বর্ষা বলতে লাগলো, ঈশান, আমার মনে হচ্ছে খুব শীঘ্রই তুমি একটা খুশির খবর শুনতে পাবে। এই খুশির খবর শোনার আগে আরও কয়েকটা দিন তোমার সাথে ইন্টিমেট হয়ে নেই, পরে তো তোমার খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখানে যতদিন আছো ততদিন করতে পারবে, এরপরে নাও দিতে পারি। এমনিতেই তুমি যে অত্যাচার করো আদর করার সময়। বর্ষা মুচকি মুচকি হাসতেছে, ঈশানও মুচকি মুচকি হাসতেছে। কফি খাওয়া শেষ করে দুজন চলে আসলো আবারও হোস্টেলে। রাতের খাওয়া দাওয়া শেষ করে বসে বসে চাঁদের আলো দেখতেছে দুজন। বেশ কিছুক্ষণ চাঁদের আলো দেখে রুমে এসে বাকিটা আর নাই পড়লাম। দেখতে দেখতে এভাবে কেটে গেল 5 দিন। আজকে রাতে আবারও রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। সারা রাত জার্নি করে সকালবেলা বাড়িতে পৌঁছে দুজন রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে দেশে পাড়ি জমালো। দুপুরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করতেছে। এমন সময় ঈশানের আম্মু বলতে লাগলো, বৌমা, তুমি তো অফিসে যাও, আমি চাচ্ছিলাম কি তুমি আর অফিসে না যাও, বাড়িতে থাকো। ঈশান তো আছে, সে সব কিছু দেখে নেবে। আসলে তোমার শ্বশুর চলে যায় দোকানে, আমি বাড়িতে একা একা বসে থাকি, ভালো লাগে না। তাই বলছিলাম কি তুমি যদি অফিসে না যাও বা মাঝে মধ্যে গিয়ে দেখে আসো সব কিছু, তাহলে আমারও একা ফিল হবে না। শাশুড়ি আম্মু, আমি চিন্তা ভাবনা করেছি যে আর 2 মাস অফিসে যাব, এরপর থেকে বাড়িতেই থাকবো। ঠিক আছে, তুমি যেটা চিন্তা ভাবনা করছো সেটাই হবে। তোমার উপর দিয়ে তো আর আমি কোনো কথা বলতে পারবো না। পারবেন না কেন? আপনি আমার শাশুড়ি মা, আপনার অবশ্যই অধিকার আছে আমার উপর দিয়ে কথা বলার। আপনি যদি বলেন এখানে বসে থাকতে, তাহলে আমাকে এখানেই বসে থাকতে হবে। হ্যাঁ, আমি জানি তুমি সব কথা শুনবে, কিন্তু আশেপাশের মানুষ বলা বলি করে তুমি যখন অফিসে যাও ঈশানের সাথে, তখন অনেকে আমাদের বাড়িতে এসে বলে যে বাড়ির বউকেও কাজে লাগিয়ে দিয়েছো। তখন আমি তাদের উদ্দেশ্য করে বলি ওইটা তাদের অফিস, তাই ওরা অফিসে যায়। এখানে আপনাদের কি বলার আছে? পরে আর ওরা কিছু বলে না। আচ্ছা আম্মু, আপনি যা বলবেন তাই হবে। ঈশান, তোমাকে সকল কাজ বুঝিয়ে দিবে ম্যানেজার। আমি ম্যানেজারকে ফোন দিয়ে বলে রাখবো কাল থেকে তুমি অফিস দেখাশোনা করবে। আর আমি আব্বুকেও ফোন দিয়ে জানিয়ে দিব, এখন থেকে তুমি সব কিছু দেখাশোনা করবে, কারো যাওয়ার দরকার নেই। আজ তোমাদের যেটা ভালো লাগে সেটাই হবে। এই বলে ঈশান সারাদিন সবার সাথে আড্ডা দিয়ে রাতে খাওয়া দাওয়া শেষ করে বর্ষাকে নিয়ে চলে আসলো রুমে। ঈশান বিছানায় বসে আছে। এইদিকে বর্ষা দরজাটা লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। ঈশানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বর্ষা বলতে লাগলো, কি ব্যাপার ঈশান, কি চিন্তা ভাবনা করতেছেন? আজকে কিন্তু কোনো কিছুই করতে দেব না। গত 5 দিনে আমাকে ক্লান্ত বানিয়ে ফেলেছেন, আজকে আর কোনো কিছুই হবে না। আজকেই লাস্ট ডেট বেবি আনার, আজকে রাতেই তোমাকে বেবি এনে দিব। অনেক আনা হয়েছে, এখন আর লাগবে না, এখন আমাকে রেস্ট করতে দাও। রেস্ট কালকে থেকে সারাদিন করতে পারবে, এখন থেকে বাসায় থাকবে। আমাকে আমার কাজ করতে দাও। তোমার না বেবি লাগবে তাড়াতাড়ি, সো আজকে আর বাধা দিও না। এই বলে ঈশান বর্ষাকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে দিল। এদিকে বর্ষা বারবার নানা করতেছে। ঈশান কোনোভাবেই তাকে ছাড়তে রাজি হচ্ছে না। বেশ কিছুক্ষণ বর্ষার সাথে যুদ্ধ করার পর বর্ষা ঈশানের কাছে স্যালেন্ডার করলো। এদিকে ঈশান আর দেরি না করে তার কাজ করতে লাগলো। নেমে পড়ল নতুন যুদ্ধে। যুদ্ধটা কিসের এটা আপনারা খুব ভালো করেই জানেন। আপনারাও আপনাদের বউকে বেশি বেশি আদর করবেন, তাহলে খুব তাড়াতাড়ি বেবি চলে আসবে। তারা তাদের আনন্দে মেতে উঠুক, আমরাও তাহলে এখন বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।